স্নেহের ছাত্রছাত্রীরা, ক্লাস 11 এর আজকে আমরা শুরু করছি কোষ প্রাচীর এবং কোষ পর্দার পরাণু গঠন। আগে যে ভিডিওটাতে আমরা করেছিলাম কোষের শ্রেণীবিভাগ, সেল থিওরি এবং ইউক্যারিওটিক কোষের গঠন, আজকে আসছে আমরা কোষ প্রাচীর এবং কোষ পর্দার গঠন। এইটা নিয়ে বড় প্রশ্ন হতে পারে যে কোষ প্রাচীরের পরাণু গঠনের বর্ণনা দাও, কোষ প্রাচীরের কাজ লেখো, কোষ পর্দা কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কি। তো যাই হোক, তাহলে কোষ প্রাচীর কাকে বলে? না, কোষ প্রাচীর হলো যে উদ্ভিদ কোষের বাইরে আবরণ। ইহা কি হয়? ইহা পুরু হয়, ভেদ্য, জড় মানে মৃত এবং কম স্থিতিস্থাপক। এবং উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে এইগুলোকে অ্যাসেম্বলিং করে দিলে একটা সংজ্ঞা দাঁড়িয়ে যায় জীবন বিজ্ঞানে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের বাইরে যে পুরু, ভেদ্য, জড়, কম স্থিতিস্থাপক সেলুলোজ নির্মিত আবরণ থাকে তাকেই কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীরের প্রধানত তিনটে স্তর দেখা যায়, যথা মিডল ল্যামেলা বা মধ্য পর্দা, প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর এবং সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর। এগুলো আমরা একটু পরে আসবো। এখন আমাদেরকে জানতে হবে যে পরাণু গঠন কি, আল্ট্রা স্ট্রাকচার। এটা কিন্তু পরমাণু গঠন নয়, এটা ভুল করো না, পরাণু গঠন। আল্ট্রা স্ট্রাকচার কাকে বলে? না, কোনো কোষকে বা কোষীয় অঙ্গাণুকে বা কোষ পর্দা কোষ প্রাচীরকে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় রেখে তার ভেতরে পুরো অন্তর গঠন পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, তখন সেটাকে বলা হয় পরাণু গঠন বা আল্ট্রা স্ট্রাকচার। তাহলে কোষ প্রাচীরের আল্ট্রা স্ট্রাকচারে আমরা কি দেখতে পাবো? না, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কোষ প্রাচীরের প্রধান দুটি অংশ দেখা যায়, যথা একটা হলো তন্তুময় অংশ বা ফাইব্রিল এবং ধাত্র অংশ বা ম্যাট্রিক্স। এই দুটো অংশের মধ্যে প্রধান হলো ফাইব্রিল। এই ফাইব্রিল বা তন্তু কি করে গঠন হয়? আমরা জানি কোষ প্রাচীরের প্রধান কম্পোনেন্টস হলো সেলুলোজ। সেলুলোজ কি? একটা পলিস্যাকারাইড। এটা আমরা বায়োমলিকুলসে পরে আসবো। সেলুলোজ হলো পলিস্যাকারাইড মানে বহু শর্করা। তো এই সেলুলোজ এর গঠনগত একক হলো গ্লুকোজ। তো দেখা গেছে প্রায় 3000টি গ্লুকোজ অণু মিলে এরকম করে একটা সেলুলোজ বা গ্লুকোজ শৃঙ্খল গঠন করে এবং এরা বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়। বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ড। বায়োমলিকুলসে মানে জৈব অণুতে কি আছে যে বিভিন্ন ছোট ছোট অণুগুলো বিভিন্ন বন্ধনে এরা যুক্ত করে। বিটা 14, বিটা একটা পজিশন, 1 নম্বর কার্বনের সঙ্গে পরবর্তী গ্লুকোজের 4 নম্বর কার্বনের বন্ধনীটা তৈরি হয়। এই জন্য এটাকে বলা হয় বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে প্রায় 3000টা গ্লুকোজ অণু নিয়ে একটা গ্লুকোজ শৃঙ্খল বা সেলুলোজ তন্তু গঠন করছে। এই রকম প্রায় 100টা প্রায় এই যে গ্লুকোজ অণুগুলো বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধনে এই যে গ্লুকোজ চেইন বা সেলুলোজ গঠন, এটা গ্লুকোজ চেইন বা সেলুলোজ। এবং এই গ্লুকোজ শৃঙ্খলগুলো এখানে পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়ে এরকম সেলুলোজ তন্তু গঠন করে। এখানে প্রায় 3000, এক একটা সেলুলোজ তন্তুতে প্রায় 3000 গ্লুকোজ অণু থাকে। এইরকম প্রায় 100টি সেলুলোজ তন্তু মিলে গঠন করবে মাইসেল। এরকম প্রায় 100টা সেলুলোজ তন্তু মিলে গঠন করবে বা গ্লুকোজ চেইন মিলে গঠন হবে মাইসেল বা এলিমেন্টারি তন্তু। প্রায় 20টি মাইসেল মিলে গঠন হবে মাইক্রোফাইব্রিল এবং কতগুলো মাইক্রোফাইব্রিল গঠন হবে ম্যাক্রোফাইব্রিল। তাহলে আমরা এই যে এক একটা ম্যাক্রোফাইব্রিল, এই একটাকে আমরা ডার্ক করে দেখাচ্ছি, এক একটা এইগুলো এই স্ট্রাকচারটা এক একটা এইটা। এবারে এটার কতগুলো মাইসেল দ্বারা গঠিত, মানে এক একটা মানে একটা মাইসেল, তার আগে আমরা বল করছি তো এটা পাচ্ছি। মাইসেলের ভেতরে কি পাচ্ছি? না, এই গ্লুকোজ চেইন বা সেলুলোজ তন্তুটা পাচ্ছি। এবারে গ্লুকোজ চেইন এটা বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এইভাবে ম্যাক্রোফাইব্রিল গুলো গঠন হয়। এরপর আমরা শুরু করছি ধাত্র। ধাত্র কি? না, একটা মিক্সচার। কি দ্বারা? ধাত্রের মধ্যে কি থাকে? না, ধাত্রের মধ্যে থাকে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, কাইটিন, সুবেরিন, কিউটিন, বিভিন্ন প্রোটিন, ফেনল, বিভিন্ন যৌগ নিয়ে একটা ধাত্র গঠন করে। এই যদি এটা ধাত্র হয়, এই ধাত্রের মধ্যে এই ম্যাক্রোফাইব্রিল গুলো বিভিন্ন ভাবে সজ্জিত থাকতে পারে। এলেগুলো থাকতে পারে, নির্দিষ্ট নিয়মে থাকতে পারে, সমানগুলো থাকতে পারে। এগুলো যদি একটা মাইক্রোফাইব্রিল ধরে এর মধ্যে ধাত্রের মধ্যে সজ্জিত থাকবে, নিয়ে কোষ প্রাচীরের স্তর গঠন করবে। এবং ধাত্রের এই যে ম্যাক্রোফাইব্রিলের মাঝে মাঝে বিভিন্ন প্রোটিন জাতীয় যৌগ, এক্সটেনসিন, ফাইব্রিন, এই প্রোটিনগুলো যুক্ত হয়ে কোষ প্রাচীরের দৃঢ়তা প্রদান করে। অনেক সময় ম্যাক্রোফাইব্রিলগুলো আড়াআড়ি হয়ে থেকেও কোষ প্রাচীরের দৃঢ়তা প্রদান করে। তাহলে এই যে কোষ প্রাচীর স্তর
তাহলে এটাই হলো কোষ প্রাচীরের আল্ট্রাস্ট্রাকচার। যে দুটো ভাগ, ফাইব্রিল অংশ আর ধাত্র বা ম্যাট্রিক্স অংশ। ফাইব্রিলটা এইভাবে গঠন হয় এবং ধাত্রের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো থাকে। এই কম্পোনেন্টস গুলো ম্যাক্রোফাইব্রিল গুলো সেখানে সজ্জিত হয়ে কোষ প্রাচীরের স্তর গঠন করে। এবং যেটা প্রথমে আমরা আসলাম এই দিকে যদি আমরা লক্ষ্য করি এক একটা কোষ, উদ্ভিদ কোষ, তাহলে মাঝে যে লাল লেয়ারটা করছি আমরা, লাল বর্ডারটা হলো মিডল লেভেলার। মিডল লেভেলার উভয় পাশে যে সবুজ লেয়ার করছি সেটা হলো প্রাথমিক কোষ প্রাচীর। সবুজ লেয়ারের উভয় পাশে নীল লেয়ার আছে ব্লু কালার, সেটা হলো গৌণ কোষ প্রাচীর। অর্থাৎ এই যে ধাত্রের মধ্যে বিভিন্ন ম্যাক্রোফাইব্রিল গুলো সজ্জিত এই কোষ প্রাচীর স্তর গঠন করে। তাহলে এই ধরনের এবারে শর্ট কোশ্চেন আসতে পারে যে মিডল লেভেলার কাকে না, উদ্ভিদ পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের মাঝে যে কোষ প্রাচীর স্তর গঠন হয় তাকে বলা হয় মিডল লেভেলার। এর প্রধানত ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। মিডল লেভেলার এবারে আসি, যেমন কি আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন দুটো ইটের মাঝে একটা সিমেন্ট বালি দিয়ে জাম করে দিলাম, দুটো ইটের মাঝে যে সিমেন্ট, ওইটা হলো মিডল লেভেলার মতো কাজ করছে। এবারে মিডল লেভেলার উভয় পাশে যে কোষ প্রাচীর স্তর গঠন হয় তাকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর। মিডল লেভেলার উভয় পাশে প্রাথমিক কোষ প্রাচীর গঠন হয়। এটা প্রত্যেকটা উদ্ভিদ কোষে থাকবে। প্রাথমিক কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত হয়। কিছু কিছু উদ্ভিদ কোষে প্রাথমিক কোষ প্রাচীরের পরেও গৌণ কোষ প্রাচীর স্তর থাকে। এই গৌণ কোষ প্রাচীর স্তর বিভিন্ন জৈব যৌগ দ্বারা গঠিত হয়। গৌণ কোষ প্রাচীর আবার তিনটে ভাগ হতে পারে, S1, S2 এবং S3। এরপর কি আসছে না কোষ প্রাচীরের কাজ। তাহলে আমি একটু জিস্ট করে দিই ব্যাপারটা। তাহলে এইটা হলো আল্ট্রাস্ট্রাকচার। আল্ট্রাস্ট্রাকচারে তোমরা ফাইব্রিল আর ধাত্র নিয়ে বলবে। এটা হলো কোষ প্রাচীরের স্তর। যদি শর্ট কোশ্চেন দেয় মিডল লেভেলার কাকে বলে, প্রাথমিক কোষ প্রাচীর কি, গৌণ কোষ প্রাচীর কি। কোষ প্রাচীরের কাজ খুব সহজ জিনিস। প্রথমে যে কাজটা আসবে যে উদ্ভিদ কোষকে রক্ষা করে, উদ্ভিদ কোষের আকৃতি প্রদান করে। কোষ প্রাচীর ভেদ্য হওয়ায় এর মধ্যে দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত করতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট এখানে শর্ট কোশ্চেন আসতে পারে, প্লাজমোডেসমাটা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যুক্ত হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র যুক্ত হয়, এই ছিদ্রের মধ্যে দিয়ে যে সাইটোপ্লাজমের সংযোগ গড়ে ওঠে তাকেই বলা হয় প্লাজমোডেসমাটা। এরা প্রধানত ডেসমোটিউবুল দ্বারা গঠিত হয়। এরকম একটা কোশ্চেন আসতে পারে। তাহলে এটাই হলো একটা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠন, তার কাজ, কোষ প্রাচীরের স্তর ইত্যাদি। এরপর আমরা আসছি কোষ পর্দার পরাণ গঠন। তাহলে প্রথমে জানতে হবে কোষ পর্দা কি না। কোষ পর্দার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বর হলো কোষ পর্দা সজীব। কোষ পর্দা প্রধানত লাইপোপ্রোটিন দ্বারা গঠিত, মানে প্রোটিন প্লাস লিপিড। কোষ পর্দা স্থিতিস্থাপক পর্দা বিশেষ এবং এটা উদ্ভিদ কোষও থাকে, প্রাণী কোষও থাকে। তাহলে এইগুলোকে আমরা যদি অ্যাসেম্বলিং করে দিই তাহলে এই কোষ পর্দা সম্ভব হয়ে যাবে। যে সজীব কোষে প্রোটোপ্লাজমকে আবৃত করে যে সজীব স্থিতিস্থাপক প্রবেদক ভেদ্য পর্দা। কেন প্রবেদক ভেদ্য হবে সেটা আমরা পরে আসবো। প্রবেদক বর্ধক স্থিতিস্থাপক প্রবেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত পর্দা থাকে, তাকেই বলা হয় কোষ পর্দা। বিজ্ঞানী ন্যাগেলি এবং ক্রামার কোষ পর্দা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন এবং প্লোই এর নামকরণ করেছিলেন। যাই হোক, এবার আমি আসছি কোষ পর্দার পরাণ গঠন, আল্ট্রাস্ট্রাকচার। এই কোষ পর্দার গঠন সংক্রান্ত না অনেকগুলো বর্ণনা আছে, মডেল আছে। যেমন ড্যানিয়েলি ডাবসনের স্যান্ডউইচ মডেল, বিজ্ঞানী রবার্টসনের একক পর্দা মডেল, ইউনিট মেমব্রেন মডেল, তেমনি সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। তো সবচেয়ে মোস্ট অ্যাকসেপ্টেবল থিওরি হলো, সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হলো সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল, অর্থাৎ তরল নকশা মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার এবং নিকলসন কি বলেছিলেন না, কোষ ওনারা যেটা বলেছিলেন সেটাই থিওরি। না, সিঙ্গার এবং নিকলসন বলেছিলেন যে কোষ পর্দা অর্ধতরল দ্বিস্তরীয় লিপিড দ্বারা গঠিত এবং লিপিডটা প্রধানত ফসফোলিপিড জাতীয় হবে, অর্ধতরল। এবং লিপিডের বাইরের দিকগুলো বলেছিলেন পোলার প্রান্ত। পোলার প্রান্ত হলে সলিবল ইন ওয়াটার, অর্থাৎ জল অনুরাগী, যেটাকে আমরা বলি হাইড্রোফিলিক। এবং ভেতরের দিকটা, কোষ পর্দার ভিতরের দিকটা নন পোলার প্রান্ত বলা হয়। অর্থাৎ বাইরের দিকটা হচ্ছে পোলার প্রান্ত। এটা একটা কোষ পর্দার গঠন। কোষের এটা হলো বাইরের দিক, এটা হলো ভেতরের দিক। তাহলে এটা পোলারের আর এগুলো নন পোলারের। নন পোলার প্রান্ত সাধারণত হাইড্রোফোবিক হয়, অর্থাৎ জল বিরাগী, জলে দ্রবীভূত হয় না। এবং এই যে কোষ পর্দার যে লিপিড প্রান্ত অর্ধতরল নেচার, এটা মেইনলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকার জন্য হয়, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আরেকটা কোষ পর্দার যে ধর্ম দেখা যায় যে এই অর্ধতরল সংগঠনে লিপিড অণুগুলো কি হয়, ক্রমাগত স্থান পরিবর্তন করতে পারে, তাদের আয়নিক চেঞ্জ হতে পারে। এটা বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। যে কোষ পর্দার অর্ধতরল সংগঠনে লিপিড অণুগুলির ক্রমাগত স্থান পরিবর্তন
বা আয়নিক চেইন, এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। এটা একটা শর্ট কোশ্চেন আসতে পারে। এরপরে ওনারা কি বলছিলেন, এই অর্ধতরল লিপিডের মধ্যে প্রোটিন অণুগুলি যেখানে সেখানে থাকতে পারে, মোজাইকের নেই। এবং তাদের বক্তব্য ছিল যে সমুদ্রের জলে যেমন হিমশৈলগুলো ভাসমান থাকে, হিমশৈল যেমন থাকে, সেই রকমই প্রোটিন অণুগুলো থাকতে পারে। প্রোটিন অণুগুলো দুভাবে থাকতে পারে, এক হলো বহিস্থ প্রোটিন মানে এক্সট্রিনসিক প্রোটিন, এটা হলো অন্তস্থ প্রোটিন বা ইন্ট্রিনসিক প্রোটিন। যে প্রোটিনটা এখন বহিস্থ আছে সে কোনো সময় অন্তস্থ হতে পারে, যে অন্তস্থ আছে সে কোনো সময় বহিস্থ হতে পারে। এই অন্তস্থ প্রোটিনের মধ্যে আবার এমন কিছু প্রোটিন আছে যে কোষ পর্দা যতটা চওড়া প্রোটিন অণুটা ততটাই স্ট্রাকচার নিয়েছে, অর্থাৎ কোষ পর্দার বেদ বরাবর প্রোটিন অণুর জায়গা নিয়ে নিয়েছে। এই প্রোটিনগুলোকে বলা হয় চ্যানেল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। কারণ এই প্রোটিনগুলোর মধ্যে কিছু প্রোটিন আছে যারা ছিদ্রযুক্ত হয়। এই যে এটাকে দুটো প্রোটিন ভাববে না, এটা একটাই প্রোটিন, একটা চ্যানেল নালি তৈরি হয়েছে। তাহলে কি হবে, ভেতর থেকে বাইরের দিকে জিনিস আসতে বাইরে থেকে ভেতর দিকে আসতে পারছে বা ভেতর থেকে বাইরের দিকেও বেরোতে পারছে। তাহলে কোষ পর্দার মধ্যে অর্ধতরল লিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো দুভাবে থাকতে পারে, বহিস্থ প্রোটিন আর অন্তস্থ প্রোটিন। কিছু অন্তস্থ প্রোটিন হয় কোষ পর্দা যতটা চওড়া হয় সম্পূর্ণ বেদ বরাবর চওড়া, কিছু কিছু অন্তস্থ প্রোটিন আবার ছিদ্রযুক্ত হয়, এদের টানেল প্রোটিনও বলা হয়, চ্যানেল প্রোটিনও বলা হয়। আবার এই চ্যানেল প্রোটিন কিছু আবার গেট সিস্টেমও থাকে। এবং আমরা একটা জিনিস এখানে জানিয়ে রাখি যে স্নায়ু কলার কোষ অর্থাৎ নিউরন এবং পেশি কোষের কোষ পর্দায় এই চ্যানেল প্রোটিনের সংখ্যাটা খুব বেশি থাকে, এই জন্য এরা উত্তেজক কলা হিসাবে গণ্য করা হয়। এটা আমরা পরবর্তীকালে আসবো। তাহলে এই কি দাঁড়ালো না, অর্ধতরল লিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো ভাসমান থাকতে পারে, অর্ধনির্মিত থাকতে পারে, সম্পূর্ণ নির্মিত থাকতে পারে। এবারে প্রাণী কোষের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাণী কোষের বাইরের দিকে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনের আস্তরণ থাকতে পারে। অর্থাৎ গ্লাইকোলিপিড মানে হলো কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেন প্লাস লিপিড, গ্লাইকোপ্রোটিন হলো গ্লাইকোজেন প্লাস প্রোটিনের একটা স্তর থাকতে পারে যে কোষ পর্দাকে রক্ষা করে। তাহলে এইটুকুনি হলো কোষ পর্দার পরাণু গঠন, যেটা বিজ্ঞানী সিঙ্গার নিকলসনের বক্তব্য ছিল। এরপর আমরা আসছি কোষ পর্দার কাজ। তাহলে কোষ পর্দার কাজ কি না, প্রাণী কোষকে রক্ষা করে, প্রাণী কোষের আকার আকৃতি প্রদান করে, কোষ পর্দার মধ্য দিয়ে বিভিন্ন পদার্থ চলাচল করতে পারে। কেন একে প্রভেদক ভেদ্য বলা হয়? আমরা বলি অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা মানে কি, যে পর্দার মধ্যে দিয়ে শুধু দ্রাবের অণু যাবে কিন্তু দ্রাবকের অণু চলাচল করবে কিন্তু কোনো দ্রাবের অণু যাবে না, দ্রাবকের অণু যাবে কিন্তু কোনো দ্রাবের অণু যাবে না, তাকে বলা অর্ধভেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন। কিন্তু কোষ পর্দা কোষের চাহিদা অনুযায়ী নির্বাচিত কিছু প্রোটিন বা কিছু অণু বা কিছু আয়নকে যাতায়াত করতে দিতে পারে, সেই জন্য একে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। কোষ পর্দার মধ্যে কোষের চাহিদা অনুযায়ী কিছু কিছু পদার্থকে ভেতরে ঢুকতে দিতে পারে, আবার বাইরে বের করে দিতেও পারে, সেই জন্য একে বলা হচ্ছে সিলেক্ট প্রভেদক ভেদ্য পর্দা। তাহলে এরা কোষ পর্দা, তারপর কোষ পর্দায় পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন বা তরল বস্তুকে গ্রহণ করতে পারে, এক্সোসাইটোসিস পদ্ধতিতে বাইরে বের করে দিতে পারে। পিনোসাইটোসিস হলো যখন তরল বস্তুকে গ্রহণ করবে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি যখন কঠিন বস্তুকে গ্রহণ করবে। এইগুলো হলো কোষ পর্দার কাজ। এরপরে কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে যে কোষ পর্দার কোষের পরিবর্তন অনুসারে কোষ পর্দার কিছু কিছু পরিবর্তন হয়, শারীরিক কাজের জন্য কোষ পর্দার কিছু কিছু চেঞ্জ হয়, এগুলো একটু জেনে রাখা ভালো। যেমন মাইক্রোভিডি কাকে বলে, কিছু কিছু কোষের কোষ পর্দা উপর দিকে আউটগ্রোথ, আঙুলের মতো আউটগ্রোথ হয়ে যায়। আর কোষের আঙুলের মতো আউটগ্রোথ হয়, এটা যদি প্রাণী কোষ হয়, কোষ পর্দা যখন আঙুলের মতো আউটগ্রোথ হয়ে যায় তখন তাকে বলা হয় মাইক্রোভিডি। আবার উল্টা হতে পারে, কোষ তার নিজের প্রয়োজনের নিচের দিকে ইনভ্যাজিনেশন এরকম হতে পারে। এই যে জিনিস কোষ পর্দা এরকম চেঞ্জ হতে পারে, এইগুলো একটা ওয়ার্ড মাইক্রোভিডি। এই যে ব্যাকটেরিয়া কোষ পর্দা যখন ভেতর দিকে এরকম করে চেঞ্জ হয়ে যাবে, এটি যেটা ব্যাকটেরিয়া, তখন এর নাম হয়ে গেল মেসোজোম, এর নাম হয়ে গেল মেসোজোম। এরকম করে পরিবর্তন হতে হবে। যখন পাশাপাশি দুটো কোষ পর্দা বা পাশাপাশি দুটো প্রাণী কোষ এলো এবং তাদের মধ্যে কোনো কোষ পর্দার কিছু জৈব বস্তু সঞ্চিত, কোষ প্রাচীর মানে কোষ পর্দার পাশাপাশি দুটি প্রাণী কোষ অবস্থান করলো, মধ্যবর্তী কোনো বস্তু তাদের সংযোগ স্থাপন করলো, তখন এর নাম হলো ডেসমোজোম, এর নাম হলো ডেসমোজোম। আবার এপিথেলিয়াল টিস্যু অর্থাৎ আবরণী কলা যখন ভিত্তি পর্দার কাছে থাকে, ভিত্তি পর্দার সংলগ্ন থাকে, তখন ওর মধ্যে যে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয় তখন তার নাম হলো হেমিডেসমোজোম। তাহলে আবরণী কলা কোষের অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুর কোষ পর্দার কাছাকাছি যখন
পেকটিন জাতীয় বস্তু সঞ্চিত হেভি ডেসমোজেন গঠন করে, যা ওদিকে ভিত্তিপদের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। এবার আসছে টাইট জংশন আর গ্যাপ জংশন, দুটো শব্দ থাকবে। প্রাণী কোষ, দুটো প্রাণী কোষে পাশাপাশি এলো এবং তারা পরস্পর যুক্ত হয়ে দুটো কোষ প্রাচীর যুক্ত হয়ে যে অংশ গঠন করছে তাকে টাইট জংশন বলছে। আবার দুটো প্রাণী কোষ পাশাপাশি এসে গ্যাপ সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে কি, কোষ পর্দায় গ্যাপ সৃষ্টি করছে, তখন তাকে বলা হচ্ছে গ্যাপ জংশন। এই গ্যাপ জংশন, টাইট জংশন এইসব গঠন হওয়ার ফলে দুটো কোষের মধ্যে পারস্পরিক আদান প্রদানটা হয়। অর্থাৎ গ্যাপ জংশন, টাইট জংশন, মাইক্রোভিলি, অন্তর্ভাজের ডিজিটেশন, ডেসমোজোম, হেভি ডেসমোজোম, মেসোজোম, এরকম কতগুলো শব্দ আছে, এগুলো তোমরা জানবে। কোষ প্রাচীর, কোষ পর্দার পার্থক্য খুব সহজ ব্যাপার, এটা লোয়ার ক্লাসেও পড়েছো যে এটা কোষ প্রাচীর মৃত, ভেদ্য, পুরু, আর কোষ পর্দা উল্টো জীবিত, অর্ধভেদ্য এবং অবভেদ্য পাতলা। এটা সেলুলোজ দ্বারা গঠিত, প্রোটিন লিপিড প্রোটিন দ্বারা গঠিত। এইবারে যেটা খুব ইম্পর্টেন্ট আসছি, ইউনিট মেমব্রেন, একক পর্দা মডেল। বিজ্ঞানী রবার্টসন এই কথাটা বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছিলেন যে সমস্ত সজীব কোষে যে সকল কোষীয় অঙ্গাণু কোষ পর্দা দ্বারা গঠিত, যেমন পর্দাকার কোষীয় অঙ্গাণু, নিউক্লিয় পর্দা, কোষ পর্দা, প্রত্যেকের গঠন একই কম্পোনেন্ট দ্বারা হয়। অর্থাৎ প্রত্যেকেই প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি, এই শব্দটা মনে রাখবে। পিএলপি, প্রোটিন, লিপিড, প্রোটিন, এই তিনটে স্তর দ্বারা গঠিত। এই পিএলপি দ্বারা গঠিত সমস্ত সজীব পর্দাকে উনি বলেছিলেন একক পর্দা, ইউনিট মেমব্রেন। তাহলে কোষ পর্দার গঠন যা হবে, মাইটোকন্ড্রিয়ার পর্দার গঠন তাই হবে, নিউক্লিয় পর্দার গঠন তাই হবে, ক্লোরোপ্লাস্টের গঠন পর্দা তাই হবে। অর্থাৎ সমস্ত সজীব কোষের যত বায়োলজিক্যাল মেমব্রেন থাকবে, সেই বায়োলজিক্যাল মেমব্রেনস অল আর মেড বাই প্রোটিন, লিপিড, প্রোটিন। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইউনিট মেমব্রেন। এটা রবার্টসন বলেছিলেন। আর রবার্টসনের একক পর্দা মডেলে যেটা সবচেয়ে বড় ডিমেরিটস, যে রবার্টসনের একক পর্দা মডেলে কোনো কিছু যে ছিদ্রযুক্ত প্রোটিন, প্রোটিনের কথা এসব বলা হয়। এটা একটা ঘটনা, রবার্টসনের একক পর্দা মডেল হলো। তাহলে কোষ পর্দার আল্ট্রা স্ট্রাকচার বলে ফ্লুইড মোজাইক মডেলটা করাটাই ভালো। তাহলে আজকে আরেকটা জিনিস আমরা আগেকার ইয়েটাতে বলতে ভুলে গেছিলাম, সেটা আমরা বলছি যে তোমরা তিনটে শব্দ মনে রাখবে, প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম। প্রোটোপ্লাস্ট মানে কি, কোষ পর্দা প্লাস প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি, সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিয়ে যে অংশ পড়ে থাকে সেটা হলো সাইটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, তিনটে কাছাকাছি জিনিস, সামান্য সামান্য পার্থক্য আছে। আজ এই পর্যন্ত রইল, ভালো।